আমার কাছে যেটা মনে হয় যে আমার গানটা আসলে অ্যাক্টিভলি শুরু হয় নোয়াখালী আসার পর। কারণ যেহেতু আব্বু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, আম্মু জড়িত ছিলেন, মঞ্চনাটক করতেন তারা, এবং আমার বাবা আমাদের নোয়াখালী জেলা শহরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, বিশেষ করে আমাদের একটা জায়গা আছে বিজয় মঞ্চ, সেখানে সেই জায়গাটাকে ঘিরে সবসময় প্রত্যেকটা অকেশন, বৈশাখী মেলা বলি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সব সময় ওই জায়গাটাকে ঘিরে একটা বড় মেলা হয় এবং ওখানে একটা বিজয় মঞ্চ আছে, ওই মঞ্চে সবসময় গানের আয়োজন হয়। তো এগুলোর সঙ্গে আমার বাবাও জড়িত থাকতেন। তো যার কারণে আমার কাছে মনে হয় যে কালচারালি আমি আরও বেশি ইনভলভড হয়েছি নোয়াখালীতে আসার পর, 2003-এর পর থেকে। তো এবং আমার যিনি শিক্ষক তখন আমাকে শেখাতেন, ও তাদের সঙ্গেও আমার বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো সব কিছু মিলে ওই সময় আমার আসলে গানের সঙ্গে সম্পৃক্ততাটা আরও বেশি বেড়ে যায়। আর এই তো এরপর আস্তে আস্তে তখন থেকে কি অ্যাকচুয়ালি তুমি জানতে যে এটাকেই তুমি ক্যারিয়ার হিসেবে নিবে? জানতাম বলতে কি, মানে আমার ছোটবেলাটা এমনভাবে কিভাবে জানো, আসলে গান করতে করতে সবাই পছন্দ করছে, আদর করছে, আচ্ছা এইভাবে করতে 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 সময় পার হয়ে গেল। আমরা কিন্তু আসলে কখনো চিন্তা করিনি যে আমি কমার্শিয়ালি গান করব, প্রফেশনালি গান করব, ঢাকায় চলে আসব, এখানে একটা অন্য জীবন হবে। এটা কিন্তু আসলে নোয়াখালী শহরে ভেবে আমিও ভাবিনি, আমার পরিবারও এভাবে কল্পনা করেনি। আমরা আসলে এই ভাবনাটা আসলে বদলালো কবে যাচ্ছিলাম? বদলানো আমার যখন আমার বাবা আসলে আমার ম্যানেজমেন্ট করতেন সব সময় ছোটবেলা থেকে, এবং আমার বাবা যাওয়ার পর থেকে আমার মা হয়ে গেছেন আমাদের বাবা। তো আমার ম্যানেজমেন্ট এখন আমার মা করেন, মানে আমার আম্মু হচ্ছে আমার ম্যানেজার। তো আব্বু ম্যানেজমেন্ট করার কারণে তখন আস্তে আস্তে যেটা হলো, আমি যে বললাম যে আমি কমার্শিয়ালি অনেক আগে শুরু করেছি, তো আমি যখন 8, 9, 10 এই বয়সটাতে আসলাম, ওই সময় নোয়াখালীতে এক নামে মানে ডিমান্ড কারো থাকা মানে হচ্ছে কি ঐশী, সবাই ঐশীকে নিতে চাইতো। তখন আমার বাবা অনেক স্ট্র্যাটেজিক্যালি জিনিসগুলো হ্যান্ডেল করতেন, এবং এটা করার কারণে যেটা হয়েছে যে দেখা গেল যে আস্তে আস্তে আমার পজিশনটা আরও উপরে উঠতে থাকে। আমার ওই নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, আমাদের আশপাশে যেই জেলাগুলো আছে, তখন আব্বু আস্তে আস্তে ভাবলেন যে আমরা আরেকটু বড় পরিসরে চিন্তা করি। তো এর মধ্যে আমার 2012 সালে একটা মিক্সড অ্যালবামে কাজ করা হয়, হৃদয় মিক্স 3। তো এই 12 সালে হৃদয় মিক্স 3টা করার পরে আমার বাবার কাছে মনে হলো যে এবার তোমার সলো অ্যালবাম করব। তো তখন আব্বু সিদ্ধান্ত নিলেন ফাইনাল যে একটা গানের কাজ দিয়ে আমরা শুরু করি। তখন আমরা ঢাকায় এসে আমার একটা গানের কাজ শুরু করলাম। এটা 13 সাল থেকে কাজটা শুরু হয়, এবং আমার প্রথম একক অ্যালবাম লেজার ভিশন থেকে প্রকাশ পেয়েছে 2015 সালে। তো এবং গানগুলো লিখেছেন 10টা গান রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। তো এই 10টা গানের আসলে প্রথমে শুরু হয় একটা গান দিয়ে। একটা গান করার পর আব্বু বলল যে আমরা আরো কিছু গান করি। এরকম বলতে বলতে 10টা গান হয়ে গেল, এবং হতে হতে প্রায় 2-2.5 বছর চলে গেল, 2013 থেকে 2015। এবং 15তে এসে ফেব্রুয়ারি 7 তারিখে আমার অ্যালবামটা লঞ্চিং হয়, আমার ডেটটাও মনে আছে এখনো। এবং এই 2013 থেকে 15 এই সময়টার মধ্যে আমার জীবনে পড়াশোনার ক্ষেত্রেও একটা ট্রানজিশন যায়। 13 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, এবং 15 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। তো ফেব্রুয়ারিতে লঞ্চিং হওয়ার পরেই কিন্তু আবার আমি নোয়াখালী ফিরে যাই, কারণ আমি এইচএসসিটাও আমি নোয়াখালী থেকেই কমপ্লিট করেছি। তো এইচএসসি পরীক্ষা দিলাম, এর মধ্যে আমার অ্যালবাম রিলিজ হলো। আর এই মাঝখানের এই সময়টাতে আমি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মানুষদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আজকে অনুষ্ঠানটা মনে হয় আমার জীবনের গল্প বলছি, আমার খুব ভালোই লাগছে। তো আমি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া মানুষগুলোর কাছে এই কারণে কৃতজ্ঞ, কারণ তখন আমি একটা নতুন মেয়ে, আপু তুমিও তো মিডিয়াতে কাজ করো, তুমি রিলেট করতে পারবা। একটা নতুন মেয়েকে যদি মিডিয়া সাপোর্টটা না দেয়, তাহলে কিন্তু তার পক্ষে সহজে পরিচিতি পাওয়াটা সম্ভব না। 13 থেকে 15 সময়টা আমি একটা অন্যরকম বুস্ট পেয়েছি। এখন মানুষ ফেসবুকে বুস্ট করে, তখন আমি আসলে এই মানুষগুলোর কাছ থেকে বুস্টটা পেয়েছি, যার কারণে 15তে আমার অ্যালবামটা রিলিজ হওয়ার পর আমি একটা অভূতপূর্ব সাড়া পাই। এবং তখন 15-16 ওই সময়টা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড, যেই সময়টাতে অ্যালবামটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল এবং সবাই ইউটিউবের দিকে চলে আসছিল। তো আমার ওই 10টা অ্যালবামের মধ্যে একটা গান মিউজিক ভিডিও করা হয়েছিল, যেটা আবার ইউটিউবেও আবার ভালো সাড়া ফেলা শুরু করে। এবং আমার এখনো মনে আছে লেজার ভিশন থেকে আমার অ্যালবামটা রিপ্রিন্ট করা হয়। সো
যেই যেই সময়টাতে ট্রানজিশন পিরিয়ডটাতে অ্যালবাম হারিয়ে যাবে 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 একটা সময়, তখন আবার অ্যালবাম রিপ্রিন্ট করা কিন্তু এটা একটা সফলতা, আমার জন্য সফলতা। তো সব কিছু মিলে এই এই সময়টাতে যখন এই ট্রানজিশনটা শুরু হলো এবং 15তেই যখন দিল কি দেওয়া হয় না প্রকাশ পেলো এবং সবাই শুনলো আমার দিল কি দেওয়া হয় না একটা অন্যরকম ম্যাসিভ হিট হলো। তুমি আমার মানে এরপরে আসলে আর কখনো ফিরে তাকাতে হয়নি হয়নি এবং আমরা আসলে আমার রাস্তা অনেকগুলো মোড় নিয়েছে এবং প্রত্যেকটা মানে যতবার আমি রাস্তা মোড় নিয়েছি ততবার মনে হচ্ছে একটা সুন্দর একটা জায়গায় এসে পৌঁছালাম। তো তখনই আর কি আমার বাবা সিদ্ধান্ত নেন যে ঠিক আছে তুমি তাহলে ঢাকায় এসে কোচিং করো এবং তোমার ভর্তিটা আমরা ঢাকায় করবো। তারপরে আমি ঢাকায় আসলাম, কোচিং করলাম এবং আমি সমৃতা মেডিকেলে ভর্তি হলাম এবং আমার অন্যরকম একটা জার্নি শুরু হলো। এভাবে ঢাকা চলে আসলাম, জীবনটা পাল্টে গেল। মানে জীবনটা আসলে সবসময়ই আমার মিউজিক্যাল ছিল।